টপোলজিকে 6 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে স্টার টপোলজি। স্টারের মতো দেখো, কেন্দ্রে কি থাকবে? হাব থাকবে বা সুইচ থাকবে। গুড মর্নিং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং করছিলাম। গত ক্লাসে আমরা পড়েছি কি ওয়াইফাই, ওয়াইম্যাক্স অর্থাৎ ওয়্যারলেস কমিউনিকেশন পড়েছি এবং ওয়্যার্ড মিডিয়া পড়েছি। আজকে আমরা পড়ব মোবাইল যোগাযোগ। মোবাইল যোগাযোগের মধ্যে কিভাবে একটা মোবাইলের সাথে অন্য মোবাইল কিভাবে কানেক্টেড হয়, এছাড়া প্রযুক্তিগুলো কি, জিএসএম প্রযুক্তি, সিডিএমএ প্রযুক্তি। এরপর আলোচনা করব আমরা কম্পিউটার নেটওয়ার্ক আলোচনা করব, অর্থাৎ ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা আলোচনা করব এবং ইন্টারনেটওয়ার্কিং ডিভাইস সমূহ আলোচনা। দেখো মোবাইল যোগাযোগ, এখানে কি বলছে? মোবাইল কমিউনিকেশন কি টেলিকমিউনিকেশন। নেটওয়ার্ক হলো কি এমন একটা নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে দুটি চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল অন্যটি স্থির ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপন করা যায় তারবিহীন ভাবে। এটা হচ্ছে কি মোবাইল কমিউনিকেশন বা মোবাইল যোগাযোগ, তাই না? দুটি চলনশীল ডিভাইস মানে কি, অর্থাৎ আমরা যে মোবাইল সেট নিয়ে কথা বলি এটা চলনশীল ডিভাইস বলা হচ্ছে এই কারণে, কারণ এটা নিয়ে আমরা চলাচল করতে পারি, তার জন্য বলা হয়েছে কি চলনশীল ডিভাইস। আর স্থির ডিভাইস কোনটা? মনে করো ওইটা এক জায়গায় বসেও আমরা স্থিরভাবে অন্যজনের সাথেও কথা বলতে পারি, অথবা ল্যান্ডফোনের সাথেও আমরা কথা বলতে, মোবাইল ফোনের সাহায্যে আমরা ল্যান্ডফোনটা কি ফিক্সড, তাই না? স্থিরভাবে এক জায়গা থাকে। অর্থাৎ মোবাইল ফোনের সাহায্যে আমরা পাবলিক টেলিকমিউনিকেশন সাথে আমরা যোগাযোগ করতে পারি, অর্থাৎ পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক পিএসটিএন। মোবাইল কমিউনিকেশনের সাথে কি আমরা পিএসটিএন, পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, ঠিক আছে, আমরা কমিউনিকেট করতে পারি। আর মোবাইল কমিউনিকেশনকে 2 ভাগে ভাগ করছে প্রযুক্তিকে, একটা হচ্ছে জিএসএম প্রযুক্তি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর একটা হচ্ছে সিডিএমএ প্রযুক্তি, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এই জিএসএম প্রযুক্তি আমরা এখন ব্যবহার করে থাকি, অর্থাৎ বর্তমানে বাংলাদেশের গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি, আর কি রয়েছে বাংলা লিংক, সবগুলো কি এই জিএসএম প্রযুক্তি ব্যবহার করা হয়। আমরা যে কোনো সেট কিনতে পারি, যে কোনো সেট কিনে এর মধ্যে আমরা সিম কার্ড ভরে আমরা কথা বলতে পারি। কিন্তু সিডিএমএ প্রযুক্তিটা কি ছিল? আগে সিটিসেল কোম্পানির নাম শুনেছেন, মনে আছে? সিটিসেলটা হচ্ছে সিডিএমএ প্রযুক্তি। এর সাথে কি করা হয়? কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা হচ্ছে গ্রিন ফোন বলা হয়, অর্থাৎ বিদ্যুৎ খরচ কম, এবং এটার ক্ষেত্রে কি সিম কার্ড ছিল না। প্রথম দিকে যখন মোবাইল সেট গুলো হয় তখন ফিক্স ছিল এর ভিতরে, ঠিক আছে, ওই সেটের মধ্যে কি ওই নাম্বারটা দিয়ে দিত ওরা। ক্লিয়ার? এটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তুমি ইচ্ছামতো তুমি যে কোনো মোবাইল ফোন কিনতে পারতে না, এর কোনো সিম কার্ড ব্যবহারের সুযোগ ছিল না। কিন্তু পরে কি করা হলো, প্রযুক্তির একটু চেঞ্জ নিয়ে আসলো, যে সিডিএমএ সেটগুলোর মধ্যে কি রিম কার্ডের ব্যবস্থা করলো। তাই সিডিএমএ সেটগুলোর মধ্যে ওই রিম কার্ডটা ব্যবহার করা যেত। এখন দেখো কিভাবে এই মোবাইল ফোনে কথা বলা হয়। এটা দেখো, এই ছবিটা দেখো, গুরুত্বপূর্ণ একটা ছবি। এলাকাগুলোকে যেখানে যে মোবাইল নেটওয়ার্ক রয়েছে সেখানে কি এই এলাকাগুলোকে জোন ভাগ করা হয়, ষড়ভুজাকৃতি এক একটা সেলে ভাগ করা হয়, ঠিক আছে, এক একটা ষড়ভুজাকৃতি ছোট ছোট সেলে ভাগ করা হয়। এই সেল শব্দ থেকে এসেছে কি সেলুলার ফোন, ঠিক আছে। পাশাপাশি দুটি সেলের কি ফ্রিকোয়েন্সি কখনোই এক হয় না। প্রতিটি সেলে এন্টিনা সহ একটি ছোট অফিস থাকে যাকে বেস স্টেশন নামে পরিচিত। ক্লিয়ার? প্রত্যেকটা সেলে এই যে ষড়ভুজাকৃতি একটা সেল রয়েছে, এই যে এর মধ্যে কি রয়েছে, একটা অফিস রয়েছে, এই যে একটা টাওয়ার রয়েছে, একটা অফিস রয়েছে, এটাকে বলা হয় কি বেস স্টেশন বলা হয়, ঠিক আছে। এই এই যে এক একটা সেলের যে ফ্রিকোয়েন্সি বেস স্টেশনের পাশের বেস স্টেশনের ফ্রিকোয়েন্সির সাথে এক হবে না, আলাদা ফ্রিকোয়েন্সি হবে, ঠিক আছে। এমটিএস কি মোবাইল টেলিফোন সুইচিং অফিস, অর্থাৎ একাধিক বেস স্টেশনকে নিয়ন্ত্রণ করা হয় কি এই এমটিএস নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি দুটি সেলের ফ্রিকোয়েন্সি কখনোই এক হয় না। প্রতিটি সেলে এন্টিনা সহ একটি ছোট অফিস থাকে যা বেস স্টেশন নামে পরিচিত। একাধিক বেস স্টেশনকে নিয়ন্ত্রণ করে মোবাইল টেলিফোন সুইচিং অফিস বা এমটিএস। এই যে এই মাঝখানেরটা হলো কি এমটিএস, মোবাইল টেলিফোন সুইচিং অফিস, বা এর চতুর্দিকে গুলোকে বেস স্টেশন। ষড়ভুজাকৃতির সেল কেন রয়েছে? কারণ
যদি এই সেলগুলো বৃত্তাকার থাকতো তাহলে দেখা যেত কি যে কোনো কোনো এলাকা, কোনো কোনো বাড়ি দেখা যেত কি সেটা নেটওয়ার্কের আওতায় পড়তো না। তোমরা পাশাপাশি বৃত্ত এঁকে দেখবে যে সেগুলো কি যে বৃত্ত যদি আঁকো তাহলে ফাঁকা জায়গা থাকবে, তাই না? তার জন্য ষড়ভুজাকৃতির সেলে ভাগ করা হয়েছে যেন প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা বিন্দু কি নেটওয়ার্কের আওতায় থাকে, তার জন্য ষড়ভুজাকৃতির সেলে ভাগ করা হয়। এখানে একটা টার্ম রয়েছে হ্যান্ড অফ সুবিধা। হ্যান্ড অফ সুবিধা মানে কি, তুমি যখন কথা বলা অবস্থায় এক সেল থেকে অন্য সেলে গমন করো তখন এই কল বিচ্ছিন্ন হয়ে যাবে না, অটোমেটিক্যালি কলটা কি এক বেস স্টেশন থেকে অন্য বেস স্টেশনে তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। একে বলা হয় কি, এই স্থানান্তর প্রক্রিয়াকে বলা হয় হ্যান্ড অফ সুবিধা বলা হয়। কিভাবে কল করা হয়, তুমি যখন এই যে দেখো এই সেলে তুমি মনে রয়েছে, এখানে রয়েছে, তুমি কথা বলছো, ঠিক আছে, কথা বলছো, তাহলে কি হবে, প্রথমে তোমার সিগন্যালটা কোথায় যাবে, এই বেস স্টেশনে যাবে। এখান থেকে সিগন্যালটা যাবে কি, এই বেস স্টেশনটা কার আন্ডারে রয়েছে, এই এমটিএস এর আন্ডারে রয়েছে, তখন এই এমটিএস এর সিগন্যালটা যাবে। এই এমটিএস থেকে সিগন্যালটা যাবে কোথায়, যে তুমি যাকে কল করছো সে কোন বেস স্টেশনে আছে বা কোন এমটিএস এতে আছে সেই এমটিএস এতে যাবে। যদি অন্য এমটিএস এতে থাকে সেই অন্য এমটিএস এ যাবে, সেখান থেকে বেস স্টেশনে যাবে। আর যদি একই এমটিএস এর আন্ডারে থাকে তাহলে এখান থেকে কোথায় যাবে, এই বেস স্টেশনে যাবে। বেস স্টেশন থেকে তুমি যাকে কল করছো তার মোবাইল ফোনটা রিং হবে। এভাবে কি যে খুবই অল্প সময়ের মধ্যে, ঠিক আছে, কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এই প্রক্রিয়াটা হয়। দেখা যাচ্ছে কি তুমি ফোন কল করার সাথে সাথে কি দেখা যাচ্ছে রিং হচ্ছে। এই সমস্ত ঘটনাটা কিন্তু এখানে হচ্ছে। তোমার কাছ থেকে বেস স্টেশনে যাবে, এখান থেকে এমটিএস তে যাবে, এখান থেকে আবার বেস স্টেশনে, এখান থেকে আবার যে কি যাকে কল করছে তার মোবাইল ফোনে রিং হবে। ক্লিয়ার? এই মোবাইল প্রযুক্তিকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে জিএসএম প্রযুক্তি, একটা হচ্ছে সিডিএমএ প্রযুক্তি। জিএসএম প্রযুক্তি কত 1982 সালে, এটা প্রথমে নাম ছিল কি গ্রুপ স্পেশাল মোবাইল নামে পরিচিত ছিল। এরপরে নামকরণ করা হয় কি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন বলা হয়। 1991 সালে এর যাত্রা শুরু হয় কি ইউরোপের ফিনল্যান্ড, এখানে কিছু ইতিহাস রয়েছে, এটা পড়বা, ফিনল্যান্ডে। এবং বর্তমানে পৃথিবীর সর্বত্র এই মোবাইল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং 90% বেশি লোক এই জিএসএম প্রযুক্তি ব্যবহার করা হয়। বাংলাদেশে গ্রামীণ ফোন, এয়ারটেল, বাংলা লিংক, রবি, টেলিটক মোবাইল কোম্পানি এই প্রযুক্তি জিএসএম প্রযুক্তি ব্যবহার করছে। জিএসএম এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি, এখানে কি সিম কার্ড ব্যবহার করা হয়, সেল সিগন্যাল এনকোডিং হলো এফডিএমএ, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস বা টিডিএমএ। আন্তর্জাতিক রোমিং সুবিধা রয়েছে এটার মধ্যে। এর ডাটা ট্রান্সমিশন স্পিড 9.6 কিলোবিপিএস। এর ইন্টারনেট প্রযুক্তি জিপিআরএস এবং এস প্রযুক্তি। জিপিআরএস এর পূর্ণ মিনিং কি, জেনারেল প্যাকেট রেডিও সিস্টেম। এজ হচ্ছে কি এনহ্যান্সড ডাটা রেটস ফর জিএসএম ইভ্যালুয়েশন। তারপর 219টিরও দেশে জিএসএম প্রযুক্তি ব্যবহার করা হয়। 690টি মোবাইল নেটওয়ার্ক জিএসএম ব্যবহার করে এবং পৃথিবীর বেশিরভাগ দেশে কি জিএসএম প্রযুক্তি ব্যবহার করে। আর সিডিএমএ কি কোড ডিভিশন মাল্টিপল এক্সেস বা এটাকে গ্রিন কোড বলা হয়। এটার কোনো সিম কার্ড নেই, এটা এখন কি রিম কার্ড রয়েছে, ঠিক আছে, ফলে সহজে সেট পরিবর্তন করা যায় না। এর জন্য কি বিদ্যুৎ খরচ কম হয়, এর ব্যান্ডউইথ কম। পৃথিবীর কম দেশে এই প্রযুক্তি ব্যবহার করে। একটা মোবাইল সেটে প্রধানত তিনটা অংশ থাকে, একটা হলো কন্ট্রোল ইউনিট থাকবে, ট্রান্সিভার মানে একটা ট্রান্সমিটার থাকবে, একটা রিসিভার, একটা অ্যান্টেনা থাকবে, এছাড়া ব্যাটারি থাকে, তাই না, এর খাবার শক্তি প্রদান করবে, ঠিক আছে। ইনপুট মেকানিজমের মধ্যে কি নর্মাল ফোনগুলোতে আমরা কি কিপ্যাড থাকে, এছাড়া স্মার্টফোনে আমরা কি টাচ স্ক্রিন ব্যবহার করি ইনপুট দেওয়ার জন্য, আউটপুট পাওয়ার জন্য, দেখার জন্য। আর একটা কি স্ক্রিন, নর্মাল সেটে কি থাকে, একটা ডিসপ্লে ইউনিট থাকে। আর স্মার্টফোনে কি যেটা যে ডিসপ্লে ইউনিট যেটা সেটা ইনপুট ইউনিট, তাই না, একই সাথে আমরা ইনপুটও দিতে পারি, ইনপুট এবং আউটপুট হিসাবে কাজ করে। সিম কার্ড, তারপর সিম কার্ড থাকবে মোবাইল সেটে একটা, তাই না, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল বলা হয় যেটাকে। আর সিডিএমএ বলতে রিম কার্ড থাকে, রিমুভেবল ইউজার আইডেন্টিটি মডিউল বলা হয়। আইএমইআই নাম্বার ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বলা হয়, আইএমইআই নাম্বার। মোবাইল টেলিফোন সিস্টেমের বিভিন্ন প্রজন্ম। এরপর কি প্রজন্মগুলো কি, প্রজন্ম মানে কি যে এক এক বা জেনারেশন বলা হয়, যে একটা সময়কাল কি যে কিছু বৈশিষ্ট্য নিয়ে কোন একটা প্রযুক্তি থাকে, তাই না, সেটাই হচ্ছে তার প্রজন্ম। আবার কি দেখা যায় কি নতুন ফিচার অ্যাড হয়, পুরোনো ফিচার বাদ হয়ে যায়, তাই না, এটা হচ্ছে কি ওই সময়কালটাকে বলা হচ্ছে কি এক একটা জেনারেশন বলা হয়। এরকম মোবাইলে 4টা জেনারেশন, 4G জেনারেশন পর্যন্ত। প্রথম প্রজন্ম কত, প্রথম বাণিজ্যিকভাবে সেলুলার নেটওয়ার্ক তৈরি করা জাপানের টেলিকমিউনিকেশন কোম্পানি এনটিটিসি, নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন, এনটিটিসি 1973 সালে। 1983 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে মটোরোলা ডাইনাটেক নামে হ্যান্ডহেল্ড মোবাইল ফোনের সাহায্যে 1G নেটওয়ার্কে প্রবেশ করে। প্রথম 1G নেটওয়ার্কে মটোরোলা ডাইনাটেক নামে হ্যান্ডহেল্ড মোবাইল ফোনের মাধ্যমে প্রথম 1G নেটওয়ার্কে প্রবেশ করে। এবং প্রথম প্রজন্মে কি অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যাল ব্যবহার করত, সিগন্যাল ফ্রিকোয়েন্সি ছিল কম ছিল,
তারপর চ্যানেল এক্সেস পদ্ধতি ছিল এফডিএমএ, কল বিচ্ছিন্ন হয়ে যেত, কথা বলা অবস্থায় দেখাতো, বারবার কল ড্রপ করতো, তখন মোবাইল সেটগুলোকে ওজনে ভারী ছিল, তাই না? অর্ধপরিবাহী মেমোরি ব্যবহার করতে সেলুলার নেটওয়ার্কের পরিবর্তন শুরু হয়। এরপর কি দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন শুরু হয় 1990 সালে জিএসএম প্রযুক্তির হাত ধরে অ্যানালগ সিগন্যালের পরিবর্তে কি ডিজিটাল সিগন্যালের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের যাত্রা শুরু হয়। 1991 সালে দ্বিতীয় প্রজন্মের জিএসএম প্রযুক্তি রেডিও লিনজা চালু করে। দ্বিতীয় প্রজন্ম কি চালু করে? রেডিও লিনজা চালু করে। তখন দ্বিতীয় প্রজন্মের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? টেক্সট মেসেজ। তখন আমরা প্রথম মেসেজ দিতে পারি, টেক্সট মেসেজ বা মাল্টিমিডিয়া মেসেজ দেওয়া সম্ভব হয় কি দ্বিতীয় প্রজন্ম থেকে। এই প্রজন্মের প্রধান বৈশিষ্ট্য কি? রেডিও সিগন্যাল ব্যবহৃত ডিজিটাল পরিবর্তে রেডিও সিগন্যাল আগেটা কি সিগন্যাল চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি এফডিএমএ, আর এক্ষেত্রে কি এফডিএমএ, টিডিএমএ এবং সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, শর্ট মেসেজ এবং এমএমএস, এসএমএস, এএমএস সার্ভিস চালু হয়। হ্যান্ড অফ সুবিধা চালু হয়। হ্যান্ড অফ মানে কি? অর্থাৎ কথা বলা অবস্থায় তুমি যদি স্থান পরিবর্তন করো তাহলে কল বিচ্ছিন্ন হবে না। হ্যান্ড অফ এর সুবিধা চালু হয়। 5 নম্বর, হ্যান্ড অফ বলতে কি বুঝো? গুরুত্বপূর্ণ একটা কথা। সীমিত আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাই আমরা, এবং এর ইন্টারনেটের এই প্রযুক্তি দুইটা হচ্ছে জিপিআরএস এবং এস প্রযুক্তি। মনে রাখবে, জিপিআরএস এবং এস প্রযুক্তি। প্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়। এরপর হলো কি থার্ড জেনারেশন, তৃতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্মের 10 বছর পর 2001 সালে জাপানের এনটিটি ডোকোমো টেলিকমিউনিকেশন কোম্পানি এই 3G মোবাইল প্রযুক্তি চালু করে। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে থার্ড জেনারেশন, প্রধান বৈশিষ্ট্য যেটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে কি ভিডিও কলিং। ঠিক আছে, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি ভিডিও কলিং, ভিডিও কল করতে আমরা পারি। ডাটা ট্রান্সফার রেট কত? তখন দ্বিতীয় প্রজন্মের সেটা অনেক বেশি, 200 কিলোবিট পার সেকেন্ড। মোবাইল প্রযুক্তি ইউএমটিএস, ডাব্লিউসিডিএম ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তারপর ডাটা ট্রান্সমিশনের জন্য প্যাকেট সুইচিং এর পরিবর্তে সার্কিট সুইচিং ব্যবহার করা হয়। ব্যাপকভাবে ইন্টারনেট ব্যবহার করা হয় এবং ইন্টারনেটের জন্য এস প্রযুক্তি ব্যবহার করা হয়। আগেটা ছিল কি জিপিআরএস এবং এস, কিন্তু এখন এটা এস প্রযুক্তি, যেটা ডাটা ট্রান্সমিশন স্পিড কি বেশি। তৃতীয় প্রজন্ম মোবাইলের সাহায্যে আমরা কি মোবাইলের সাহায্যে টিভি দেখতে পারি, তাই না? তারপর ভিডিও কলিং, ভিডিও অন ডিমান্ড, ভিডিও কনফারেন্স করতে পারি, টেলিমেডিসিন সার্ভিস, গ্লোবাল পজিশন সিস্টেম, এগুলো সুযোগ সুবিধা রয়েছে, তাই না? ব্যাপকভাবে আন্তর্জাতিক রোমিং সুবিধা রয়েছে। এরপর আছে 4G। 4G কি আরো ফাস্টার, তাই না? চতুর্থ প্রজন্মের মোবাইল কি যে 3Gর চাইতে 50 গুণ বেশি ফাস্টার, অর্থাৎ এর স্পিড হচ্ছে 10 মেগাবিট পার সেকেন্ড। প্যাকেট সুইচ নেটওয়ার্ক ব্যবহার করা হয়। চ্যানেলের ব্যান্ডউইথ বেশি, 5 থেকে 20 মেগাহার্টজ। আইপি টেলিফোনি, হাই ডেফিনিশন মোবাইল টিভি, 3D টেলিভিশন, ক্লাউড কম্পিউটিং ব্যবহারের সুবিধা থাকবে। মিমোর জন্য, মিমো মানে কি? চতুর্থ প্রজন্মের মোবাইলে স্মার্ট অ্যান্টেনা ব্যবহার করা হয়। মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুটের ব্যবস্থা থাকে। মাল্টিপল ইনপুট, মাল্টিপল আউটপুট। IPv6 ভার্সন ভিত্তিক প্যাকেট ট্রান্সপোর্টেশন। IPv6 মানে কি? ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, ইন্টারনেট প্রোটোকল ভার্সন। এখন হলো কি IPv4 মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ইন্টারনেটের দুইটা প্রোটোকল আছে, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে কি IPv6। ঠিক আছে, দিন দিন কি ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটা কম্পিউটারে কি একটা আইপি অ্যাড্রেস থাকে। ঠিক আছে, 32 বিটের একটা অ্যাড্রেস থাকে, সেটা হচ্ছে IPv4 বলা হয়। কিন্তু দিন দিন যেহেতু ইউজারের সংখ্যা বাড়ছে, 32 বিট হচ্ছে না, কারণ ইউনিক একটা অ্যাড্রেস দরকার। যেগুলো নেটওয়ার্কে সংযুক্ত প্রত্যেকটা কম্পিউটার বলো, মোবাইল ফোন বলো, একটা ইউনিক অ্যাড্রেস দরকার, সেটা হলো কি আইপি অ্যাড্রেস বলা হয়। এখন কি IPv6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন, যেহেতু ইউজারের সংখ্যা বাড়তেছে, তাইলে কি এই বিটের সংখ্যা বাড়ানো হলো, বাড়িয়ে কত করা হলো? 128 বিট, সেটা হচ্ছে IPv6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। ঠিক আছে, এরপর হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্কিং মানে কি? যে আন্তঃসংযোগ, দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যে আন্তঃসংযোগ। এর ফলে আমরা কি করতে পারি? যে নির্বিঘ্নে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আমরা ডেটা আদান প্রদান করতে পারি এবং রিসোর্স আমরা শেয়ার করতে পারি। ফাইল শেয়ার করতে পারবো, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করতে পারবো। হার্ডওয়্যার রিসোর্স কিভাবে শেয়ার করবে? যদি নেটওয়ার্ক করা থাকে, যেমন তাহলে আমি কি করতে পারবো? যে তোমার কম্পিউটারটা ব্যবহার করতে পারবো, তাই না? যদি নেটওয়ার্ক করা থাকে, তোমার কম্পিউটার হার্ড ডিস্ক আমি কোনো ফাইল রাখতে পারবো, বা তোমার কম্পিউটার একটা প্রিন্টার রয়েছে, সেই প্রিন্টার থেকে আমি প্রিন্ট কমান্ড দিয়ে ব্যবহার করতে পারবো, তাই না? এটা হচ্ছে কি হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। সফটওয়্যার রিসোর্স, তোমার কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করতে পারবো। কাজের সুষম নেটওয়ার্ক করা থাকলে কি, একটা বড় কাজ থাকলে কি, সেটাকে আমরা কি করব? বন্টন করে সবাই মিলে কাজটা করতে পারবো, ফলে দ্রুত গতিতে কাজ শেষ হবে। বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে, যেহেতু নেটওয়ার্ক করা আছে, সবাই একসাথে আমরা কাজগুলো শেয়ার করে করতে পারি। অধিকতর আউটপুট বা বেশি থ্রুপুট মানে কি? প্রতি একক সময় কাজ করার যে হারটা, প্রতি একক সময় কি পরিমাণ কাজ সিপিইউ কাজ করবে, সেটা হচ্ছে থ্রুপুট বৃদ্ধি পাওয়া বা আউটপুট বেশি পাবো।
মনে করো তুমি 1 ঘন্টায় কেউ মনে করো 5টা প্রশ্ন মুখস্থ করতে পারে, কেউ 10টা প্রশ্ন মুখস্থ করতে পারে। এটা হচ্ছে কি থ্রুপুট, অর্থাৎ প্রতি একক সময় কত আউটপুট পাওয়ার সংখ্যা কত, সেটা হচ্ছে কি থ্রুপুট। এই ভৌগোলিক বিস্তৃতি অনুসারে এই নেটওয়ার্ককে কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্যান, ল্যান, ম্যান, ওয়ান। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ ভৌগোলিক বিস্তৃতি অনুসারে রেঞ্জের উপর ভিত্তি করে। প্যানের রেঞ্জ কত? খুব কম, 10 মিটার বা তার কম এরিয়ার মধ্যে এটা সীমাবদ্ধ, সেটা হচ্ছে কি প্যান প্রযুক্তি বলা হয়। অর্থাৎ তোমার মনে করো বাসায় কয়েকটা স্মার্টফোন রয়েছে, সেগুলোর মধ্যে নেটওয়ার্ক করতে পারো, ডাটা আদান প্রদান করতে পারো, তাই না? এটা হচ্ছে কি প্যান। ল্যান মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ রেঞ্জটা একটু বেশি, 100 মিটার বা তার কম এরিয়ার মধ্যে, সেটা হচ্ছে ল্যান। 100 মিটার অনেক সময় একটু বেশিও হতে পারে, 100 মিটারের সাইড 185 মিটার হতে পারে। আর এটার ল্যানের যে প্রযুক্তিগত ভাবে একটা নাম রয়েছে, সেটার নাম কি IEEE 802.3। IEEE 802.3 ল্যানের প্রযুক্তিগত নাম হচ্ছে IEEE 802.3। এর স্পিড হচ্ছে 10 মেগাবিট পার সেকেন্ড। এবং ট্রান্সমিশন মিডিয়া, অর্থাৎ যখন নেটওয়ার্কটা তৈরি করা হবে, এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারকে আমরা কানেক্ট করতে হবে, তাই না? সেটা কি ওয়্যার্ড মিডিয়া হতে পারে, ওয়্যারলেস হতে পারে। ওয়্যার্ড মিডিয়া হিসেবে ব্যবহার করা হবে কি কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার এবং অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হবে। ঠিক আছে? সর্বোচ্চ 4টা রিপিটার স্টেশন ব্যবহার করা যেতে পারে। এর যে এরিয়া, তার জন্য 4টা রিপিটার স্টেশন ব্যবহার করা যায়। এই ল্যানকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর এটা হচ্ছে কি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পদ্ধতিতে কি একটি কম্পিউটার সার্ভার হিসেবে কাজ করবে। এই সার্ভারের সাথে একাধিক কম্পিউটার সংযোগ দেওয়া হয়। এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। একটা সার্ভার থাকবে, এর সাথে একাধিক ক্লায়েন্ট কম্পিউটার থাকবে। আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে কি কোনো সার্ভার কম্পিউটার থাকবে না। ঠিক আছে? সংযোগ সব কম্পিউটার গুলোকে এখানে প্রায়োরিটি সমান, একই প্রোটোকল অনুসারে কি রান করবে, কোনো সার্ভার কম্পিউটার থাকবে না। ল্যান ব্যবহার করে কোথায়? কলেজ ক্যাম্পাসে, কোনো বড় অফিস বিল্ডিং এ, অফিসে, আদালতে এটা ব্যবহার করা হয়। ল্যান কম্পিউটার ব্যবহার করা হয়, ল্যাবে ব্যবহার করা হয়, তাই না? যখন কোনো ল্যাব করানো হয়, তাহলে সেগুলোর মধ্যে ল্যান করা থাকে। ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়, ইমেইল করার জন্য ব্যবহার করা হয়। এরপর কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, কি যে একটা শহরের মধ্যে যখন নেটওয়ার্ক গড়ে ওঠে, তখন তাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যখন একটি মেট্রোপলিটন শহরে বিভিন্ন স্থানে অবস্থিত একের অধিক কম্পিউটার বা কমিউনিকেটিং ডিভাইস নিয়ে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকেই বলা হয় ম্যান বলা হয়। ঠিক আছে? তোমার একটা অফিস রয়েছে যাত্রাবাড়ি, একটা রয়েছে মিরপুর, একটা রয়েছে ধানমন্ডি, ঠিক আছে, একটা রয়েছে আজিমপুর। এদের মধ্যে যদি নেটওয়ার্ক গড়ে তোলো, সেটা হচ্ছে কি ম্যান। এর রেঞ্জ হচ্ছে কত? 10 কিলোমিটার থেকে 30 কিলোমিটার। প্রযুক্তিগত ভাবে কি IEEE 802.6। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কি এটা দ্বারা কি, তোমরা আছে তো ক্লাসে? শুনতে পাচ্ছ? জি স্যার, জি শুনতে স্যার পাচ্ছি। আসি। এটা কত টোটাল প্রেজেন্ট কতজন? 44, আমি সহ 44 প্রেজেন্ট। তোমরা স্টুডেন্ট কত? 70 কত? 75। বাকিগুলো কই? তোমরা কিন্তু পরে ক্লাসও দেখো না, এখন কিন্তু প্রথম দিক দিয়ে ক্লাস দেখতা, ঠিক আছে, আপলোড করে দিলে, এখন কিন্তু ক্লাসও দেখো না, সিরিয়াস না তোমরা? 10 কিলোমিটার থেকে 30, রেঞ্জ কত? 10 থেকে 30 কিলোমিটার। এর প্রযুক্তিগত ভাবে এটা কি IEEE 802.6। উদ্দীপকের মধ্যে এই কথাটা উল্লেখ থাকবে, ঠিক আছে? IEEE 802.6। বা বললো একটা নেটওয়ার্কের কথা বললো, যেখানে বললো কিছু কম্পিউটার রয়েছে আজিমপুরে, কিছু কম্পিউটার রয়েছে ধানমন্ডিতে, এদের মধ্যে একটা নেটওয়ার্ক করে তোলো। তখন বলবে কি উদ্দীপকে যে নেটওয়ার্কের কথা উল্লেখ রয়েছে তা ব্যাখ্যা করো। তো অনেক বৈশিষ্ট্যগুলো দিয়ে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? এরপর রয়েছে কি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান কি, যে একাধিক, অর্থাৎ পৃথিবীব্যাপী বিস্তৃত নেটওয়ার্কই হচ্ছে কি ওয়ান, ঠিক আছে? অর্থাৎ একাধিক শহরের মধ্যে, একাধিক দেশের মধ্যে যে নেটওয়ার্ক, অর্থাৎ ইন্টারনেটের উদাহরণ কি ইন্টারনেট। ক্লিয়ার? অর্থাৎ ইন্টারনেটের যে সুযোগ সুবিধা, ওয়ান সেই কথাই বলা হয় ওয়ানের সুযোগ সুবিধা। ওয়ান একাধিক ল্যান্ডম্যানের সমন্বয় গঠিত, ঠিক আছে? এই নেটওয়ার্ক সিস্টেম ট্রান্সমিশন মিডিয়া, টেলিফোন লাইন বা মাইক্রোওয়েভ সিগন্যাল ব্যবহার করা হয়। বড় বড় দেশের ক্ষেত্রে ভারত, আমেরিকা প্রভৃতি ট্রান্সমিশন মিডিয়া হিসাবে এখন বিভিন্ন দেশের মধ্যে নেটওয়ার্ক কি করতে হবে? স্যাটেলাইট ব্যবহার করে ডাটা আদান প্রদান করা হয়, বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়। বিশাল তথ্য সম্ভার, ইলেকট্রনিক মেইল, গবেষণায় ডাউনলোড, অনলাইন কেনাকাটায়, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে সব জায়গায় কি আমরা ওয়ান ব্যবহার করে থাকি, ঠিক আছে? এরপর হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। দেখো এরপর কি নেটওয়ার্কিং ডিভাইস বা ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস, অর্থাৎ একটা নেটওয়ার্কের সাথে আমরা অন্য নেটওয়ার্কের মধ্যে কি একটা আন্তঃ নেটওয়ার্ক তৈরি করতে পারি।
ঠিক আছে, যেমন ল্যানের সাথে ল্যান নেটওয়ার্ক করতে পারি, ল্যানের সাথে ম্যান, ল্যানের সাথে ওয়ান। ঠিক আছে, এটাকে বলে ইন্টার নেটওয়ার্কিং। এই ইন্টার নেটওয়ার্কিং করার জন্য কি কিছু ডিভাইস ব্যবহার করা হয়, যাকে বলা হয় কি ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস। প্রথম ডিভাইসটা কি মডেম, তারপর কি রয়েছে হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, নিক, ব্রিজ। মডেমের কাজটা কি, মডেমে কি হয়, এমও ডিইএম, এমও ডিইএম, মডেম। তাহলে এমওতে কি হয়, মডুলেটর। মডুলেটরের কাজ হচ্ছে কি মডুলেশন করা। মডুলেটরের কাজ হচ্ছে মডুলেশন, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করাই এর কাজ। ঠিক আছে, মডুলেটর মূল সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যাল, একটা ক্যারিয়ার একটা সিগন্যাল যুক্ত হয়, তারপর কি করে মডুলেশন করে, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে মডেম। আর ডিমডুলেটর কি ডিমডুলেশন করা। ডিমডুলেশন কি করবে, ওই অ্যানালগ সিগন্যালকে পুনরায় ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। ঠিক আছে, ডিমডুলেটর ক্যারিয়ার সিগন্যাল বাদ দিয়ে মূল সিগন্যালে রূপান্তর করবে। এই হচ্ছে কাজ। তাহলে মডুলেটর এবং ডিমডুলেটর সমন্বয়ে মডেম গঠিত। মডুলেটরের কাজ হচ্ছে কি মডুলেশন করা, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, ঠিক আছে, পাঠাবে। আর ডিমডুলেটর কি করবে, সেই অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। এই যে দেখো একটা ছবি, মডেমিং কাজটাকে একটা মডেম, একটা মডেম। এই হচ্ছে পেরিয়ড অফ কম্পিউটার। কি করবে, এখানে আসলো ডাটাটা এই মডেমের কাছে। এই মডেম কি করবে, ডিজিটাল সিগন্যাল গুলোকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করবে, মাধ্যমে পাঠাবে। ঠিক আছে, ফোন লাইন মনে করো মাধ্যম। এই মডেম কি করবে, সেই সিগন্যালটা রিসিভ করলো, এই সিগন্যালটাকে কি করবে, সে অ্যানালগ থেকে আবার ডিজিটালে রূপান্তর করবে। ঠিক আছে, এই মডেম গুলোকে দুই ভাগে ভাগ করছে, একটা আছে অ্যাকোস্টিক কাপলার মডেম, আর একটা হচ্ছে ডাইরেক্ট মডেম। এই মডেম কম্পিউটার অভ্যন্তরে মাদারবোর্ডের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে। ঠিক আছে, যেমন আমার হাতটা কি বিল্ট ইন, তাই না, এটাকে আমি খুলতে পারবো না, কিন্তু আমার চশমাটা বিল্ট ইন না, এটা কি আমরা খুলতে পারবো। ডাইরেক্ট মডেম বলা হয়, বা ইউএসবি পোর্টের সাথে মডেম সংযুক্ত করা হয়। এই ডাটা প্রেরণে কি মডেম ব্যবহার করা হয়, একটা ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরের জন্য, আবার কি অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তরের জন্য মডেম ব্যবহার করা হয়ে থাকে। এরপর কি হাব। এই হাব কোথায় ব্যবহার করা হয়, এটা কি কম্পিউটারে টপোলজি রয়েছে। টপোলজি মানে কি, যে একাধিক কম্পিউটারের মধ্যে কিভাবে সংযোগ দেওয়া হবে, নেটওয়ার্ক করা হবে, কিভাবে এর নকশাটা কেমন হবে। ঠিক আছে, যে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কানেক্টেড হবে, না একটা তারের সাথে দুই দিকে কম্পিউটার গুলো কানেক্টেড হবে, না বৃত্তাকার হবে, এটি হচ্ছে টপোলজি বলা হয়। ঠিক আছে, এই হাব ব্যবহার করা হয় কি স্টার টপোলজিতে ব্যবহার করা হয়, কেন্দ্রীয় ডিভাইস হিসাবে ব্যবহার করা হয় স্টার টপোলজিতে। এই হাবকে দুই ভাগে ভাগ করছে, একটা সক্রিয় হাব, একটা নিষ্ক্রিয় হাব। সক্রিয় মানে কি, যে হাব সংকেতের মানকে, একটা সিগন্যাল আসলে এটাকে বৃদ্ধি করতে পারে, সিগন্যালটা মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত, যে হাব সংকেতের মানকে বৃদ্ধি করতে পারবে। ঠিক আছে, তার জন্য কি বলা সক্রিয় হাব। সক্রিয় হাব মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত, আনওয়ান্টেড সিগন্যালটাকে সে বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। এ ধরনের হাবকে ইন্টেলিজেন্ট হাব বলা হয়। আর নিষ্ক্রিয় হাবকে, যে হাব শুধুমাত্র কম্পিউটার সমূহের মধ্যে তথ্য আদান প্রদান করে, তাকে নিষ্ক্রিয় হাব বলা হয়। এই হাব সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে না। ঠিক আছে, যেমন ছিল ওরকমই থাকবে। ঠিক আছে, বিভিন্ন মিডিয়ামকে, বিভিন্ন কম্পিউটারকে কানেক্ট করার জন্য হাব ব্যবহার করা হয়। কিন্তু এখানে ক্ষেত্রে হাবের ক্ষেত্রে কি, যে এক্ষেত্রে যখন ডাটা আসে, এই যে পোর্ট গুলো, এই যে কালো কালো অংশটা দেখুন, এটা বলে পোর্ট। এখানে কি কম্পিউটার গুলো কানেক্ট করা থাকে। যখন এখানে একটা কম্পিউটার, এখানে ডাটাটা যখন হাবের কাছে আসে, তখন কি করা হয়, এর সাথে যারা কানেক্টেড থাকবে সবার কাছে এ ফরওয়ার্ড করে দেয় হাবের, এটা সমস্যা। ঠিক আছে, কিন্তু সুইচের ক্ষেত্রে এটা হয় না। সুইচ ক্ষেত্রে কি, যে যার কাছে পাঠানো হবে, তুমি যাকে ডাটাটা পাঠাতে চাও, সুইচ কি করবে, তাকেই শুধুমাত্র ফরওয়ার্ড করবে। এরপর কি রাউটার। এটা কি ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস, এটা একই প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করে। একই প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য কি সুইচ ব্যবহার করা হয়। রাউটার শব্দটি হচ্ছে রুট থেকে, রাউটার সকল নোডের অ্যাড্রেস সংরক্ষণ করে। রাউটার ডাটা প্যাকেট উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটার পৌঁছে দেয়। তাছাড়া কোন নোড থেকে কোন নোডে ডাটা পাঠালে দ্রুত গতিতে নির্বিঘ্নে ডাটা আদান প্রদান করা যায়, সেটা আর 10 মিনিটস লেফট। ঠিক আছে, রাউটার ঠিক করবে রাউটিং অ্যালগোরিদম ব্যবহার করে। এরপর হচ্ছে গেটওয়ে। গেটওয়ে হচ্ছে, এটা একটা ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস। এটা হলো ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে যুক্ত করে, যেমন ল্যানের সাথে ম্যান কানেক্ট করবে। রাউটার কি বলছে, একাধিক একই প্রোটোকল, আর এটা হচ্ছে ভিন্ন প্রোটোকল। খেয়াল রাখতে হবে যে গেটওয়ে হচ্ছে ভিন্ন প্রোটোকল, যেমন ল্যানের সাথে ম্যান কানেক্ট করার জন্য গেটওয়ে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এই প্রোটোকল কনভার্ট করতে পারে, এক প্রোটোকল থেকে অন্য প্রোটোকলে কনভার্ট করতে পারে। সুইচের কথা আমরা বলছি যে হাব, হাব যেখানে ব্যবহার, স্টার টপোলজিতে হাব ব্যবহার করা যায় অথবা সুইচ ব্যবহার করা যায়। পার্থক্য হচ্ছে সুইচ কি করে, যে তুমি যাকে ডাটাটা পাঠাতে চাও, সুইচ শুধুমাত্র তার কাছে ডাটাটা ফরওয়ার্ড করবে। ঠিক আছে,
এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ডিভাইস, পয়েন্ট টু পয়েন্ট। আর হাবের কানেকশন হচ্ছে কি ব্রডকাস্ট সিস্টেম। হাবে কি করে, তার কাছে সিগন্যাল আসলে সবার কাছে পাঠিয়ে দেবে। আর সুইচের কানেকশন হচ্ছে কি পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে। অর্থাৎ তুমি যাকে পাঠাতে চাও শুধুমাত্র সেই ডাটাটা রিসিভ করতে পারবে, এটা হচ্ছে সুইচ। এরপর আছে নিক বা নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার। নিক হলো এমন একটি কম্পিউটার হার্ডওয়্যার যা কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ দুইটা কম্পিউটারের মধ্যে কানেক্ট করার জন্য আমরা এই নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বা কার্ড আমরা ব্যবহার করব। এই নিকে কি থাকে, একটা ম্যাক অ্যাড্রেস থাকে, অদ্বিতীয় অ্যাড্রেস থাকে ম্যাক 48 বিটের একটা ম্যাক অ্যাড্রেস বলা হয়, বা কন্ট্রোল মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস বলা হয়। ম্যাক অ্যাড্রেস বলে 48 বিটের। এটা কি মাদারবোর্ডের সাথে আমরা কি করি, এই নিক কার্ডটা আমরা লাগাই স্লটে, মাদারবোর্ডের এক্সপানশন স্লটে এটা কার্ডটা বসানো হয়। বর্তমানে কম্পিউটার মাদারবোর্ডে এই কার্ড অনেক সময় বিল্ট ইন অবস্থায় থাকে, ফলে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারে সহজে আমরা নেটওয়ার্ক করতে পারি। এরপর রয়েছে ব্রিজ। ব্রিজ কি, যে একই প্রোটোকল, এটাও একই প্রোটোকল যুক্ত, ল্যানের সাথে ল্যান কানেক্ট করার জন্য সাধারণত ব্রিজ ব্যবহার করা হয়ে থাকে। এবং ওএসআই মডেলে, যদি তোমাদের ওএসআই মডেল নেই এখন, ওএসআই মডেলে ডাটা লিঙ্ক লেয়ার, এখানে 7টা লেয়ার আছে ওএসআই মডেলে। ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, বিভিন্ন লেয়ার ছিল, ঠিক আছে। এই ওএসআই লেয়ারে কোথায়, ওএসআই থেকে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেলে ডাটা লিঙ্ক লেয়ারে ব্যবহার করা হয়। এই ব্রিজগুলোকে 3 ভাগে ভাগ করছে, লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ, ওয়্যারলেস ব্রিজ। সরাসরি ল্যানে ব্যবহৃত হয় লোকাল ব্রিজ, আর রিমোট ব্রিজ বলছে কি এটি ওয়ান তৈরিতে ব্যবহার করা হয়। ওয়্যারলেস ব্রিজ ল্যানের মধ্যবর্তী দূরবর্তী ডিভাইস সমূহের মধ্যে সংযোগ দেওয়ার জন্য ওয়্যারলেস ব্রিজ ব্যবহার করা হয়। এই হচ্ছে কি ইন্টার নেটওয়ার্কিং আমাদের ডিভাইস সমূহ। এরপর নেটওয়ার্কের কাজ কি, এক কম্পিউটার ফাইল অন্য কম্পিউটারে আদান প্রদানের জন্য নেটওয়ার্ক করা হয়। এক কম্পিউটার হার্ডওয়্যার রিসোর্স অন্য কম্পিউটার হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করার জন্য নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে, তাই না। এক কম্পিউটার সফটওয়্যার অন্য কম্পিউটার থেকে শেয়ার করা যায়। কাজসমূহ কম্পিউটার মধ্যে সমবন্টন করার জন্য ব্যবহার করা হয়, কম্পিউটারে ব্যাকআপ রাখার জন্য, ঠিক আছে। নেটওয়ার্কের রিসোর্স সমূহ যথাযথ নিয়ন্ত্রণ করে ব্যবহারকারীর কাজ সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা করে, ব্যবহারকারীকে নিরাপদ ও সহজ অ্যাক্সেস সুবিধা প্রদান করে, ঠিক আছে। এই হলো কি নেটওয়ার্কের কাজ। এরপর কি করব আমরা, নেটওয়ার্ক টপোলজি। এটাই হচ্ছে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আমাদের এই চ্যাপ্টারে। আর দুইটা টপিকস রয়েছে, একটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি আর একটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে। নেটওয়ার্ক টপোলজি আমরা নেক্সট ক্লাসে, কিন্তু এটা পড়তে বেশি সময় লাগবে না, এখন একটু পড়াবো। নেক্সট ক্লাসে যদি এখানে যদি বাকি থাকে সেটা পড়ে আমরা চ্যাপ্টার 3 শুরু করব, ঠিক আছে। এবং চ্যাপ্টার 3 আমরা বোর্ডে ক্লাস নেব, কিন্তু ক্লিয়ার। তোমরা খাতা কলম নিয়ে বসবে, বোর্ডে ক্লাস করাবো, তা নাহলে বুঝবে না। অঙ্কগুলো বোর্ডেও পড়ালে কি হবে, সহজে বুঝতে পারবে। বুঝতে পেরেছো? জি স্যার। বোর্ডে পড়াবো। এখন নেটওয়ার্ক টপোলজি হচ্ছে কি, যে কিভাবে এই যে দেখো কম্পিউটারের মধ্যে কানেক্ট করা হবে, এর আর্কিটেকচারটা কেমন হবে, সংগঠনটা কেমন হবে, গোল হবে না বাঁকা হবে না তেরা হবে না ভোতা হবে, বুঝতে পেরেছো? একটা তারের মধ্যে কানেক্ট হবে না, একাধিক তারের মধ্যে কানেক্ট হবে না, রিং এর সাহায্যে কানেক্ট হবে। এটা হচ্ছে কি নেটওয়ার্ক টপোলজি। নকশাটা কেমন হবে, বুঝতে পেরেছো? শুধুমাত্র তার দিয়ে কম্পিউটার গুলোর মধ্যে কানেক্ট করলেই হবে না, ফিজিক্যালি কানেকশন থাকলেই হবে না, লজিক্যালিও কানেক্টেড থাকতে হবে, যেন তাদের মধ্যে কি নির্বিঘ্নে ডাটা আদান প্রদান করা যায়। সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। টপোলজিকে 6 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে স্টার টপোলজি, স্টারের মতো দেখো কেন্দ্রে কি থাকবে, হাব থাকবে বা সুইচ থাকবে। এখন কিভাবে ডাটা আদান প্রদান করা হয়, কোনো কম্পিউটারের জন্য কম্পিউটার ডাটা পাঠাতে হলে কি ওই কম্পিউটারে সরাসরি ডাটা পাঠাতে পারবে না, এই হাবের মধ্যে ডাটা পাঠাতে হবে। এর অসুবিধা হচ্ছে কি, হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক টপোলজিটা নষ্ট হয়ে যাবে, ক্লিয়ার। এটা হচ্ছে স্টার টপোলজি। এরপর আছে রিং টপোলজি। একটা রিং এর চতুর্দিকে কম্পিউটার গুলো কানেক্ট করা থাকে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড রিং টপোলজি। এটা কিভাবে ডাটা পাঠায়, এখানে কি থাকে, যে একটা মেসেজ ঘুরতে থাকে, যে ডাটা পাঠাতে চায় কোনো কম্পিউটারকে অন্য কম্পিউটারকে, সে কি করবে, এই মেসেজটা কি করবে, রিসিভ করবে। মনে করো বি কে ডাটা পাঠাতে চায়, তাহলে ডি মেসেজটা রিসিভ করে কি করবে, ডাটা পাঠিয়ে দিল। ডাটা পাঠানোর পর আবার ওই মেসেজটা ছেড়ে দেবে। তখন ই এর কাছে আসলো মেসেজটা, ই দেখলো তার না, তার ডাটা না, সে এখানে আসলো। তারপর দেখলো এ দেখলো তার ডাটাটা, এ কি করবে, ওই মেসেজটা কপি করবে, ঠিক আছে। কপি করে আবার ছেড়ে দেবে। যে ডাটাটা পাঠাইছিল ডি অরিজিনাল, তার কাছে সোর্সের কাছে ফিরে আসবে, সে ডাটাটা নিঃশেষ করবে। এভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে রিং টপোলজির মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়, ক্লিয়ার। এক্ষেত্রে সমস্যা কি, যদি কোনো জায়গায় যদি এখানে যদি এ কম্পিউটার বি কম্পিউটার কোনো জায়গায় নেটওয়ার্কে কানেকশনে যদি সমস্যা হয়, পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা কম্পিউটারের প্রায়োরিটি সমান, রিং টপোলজির
প্রত্যেকটা কম্পিউটারের এখানে কি বলছে বইতে দেখি আমরা সুবিধা অসুবিধা কি বলছে রিং এর। দেখো রিং টপোলজিতে সুবিধা, এই টপোলজিতে প্রতিটি কম্পিউটার অধিকার সমান, সবার রাইট সমান এখানে, ঠিক আছে। প্রত্যেকটা কম্পিউটার অধিকার সমান থাকবে, কারোর একক আধিপত্য নেই। টপোলজিতে কম্পিউটার সংখ্যা বাড়লে দক্ষতা খুব একটা প্রভাবিত হয় না। এই টপোলজিতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ কোনো সার্ভার কম্পিউটার নাই, সবার সমান অধিকার, কোনো সার্ভার কম্পিউটার নেই। সংযোগ তার ছিঁড়ে বা পুড়ে গেলে বাস টপোলজি একটা এখানে যদি তার ছিঁড়ে যায় তাহলে কি হবে, বাস টপোলজি বিদ্যমান হয়। অসুবিধা কি বলছে, এই নেটওয়ার্কের কম্পিউটার সরাসরি পরস্পরের সাথে যুক্ত থাকে না বিধায় নেটওয়ার্কের কোনো কম্পিউটার অন্য যে কোনো কম্পিউটার সরাসরি সংকেত পাঠানো যায় না। মানে ই কম্পিউটার বি কে সরাসরি ডাটা পাঠাতে পারবে না, ই এফ সি কে ডাটা পাঠাতে পারবে না, সরাসরি কেউ কাউকে ডাটা পাঠাতে পারবে না। এটা হচ্ছে প্রধান অসুবিধা। এই নেটওয়ার্ক সিস্টেমের সফটওয়্যার অপারেশনটা একটু জটিল। রিং টপোলজি কোনো সমস্যা নিরূপণও বেশি জটিল, কোথায় সমস্যা হয়েছে, এবং নতুন করে কম্পিউটার সংযোজন বিয়োজন একটা ঝামেলা পূর্ণ। নতুন করে যদি একটা কম্পিউটার কানেকশন দেওয়া হয় এটা একটা সমস্যা। সবচেয়ে সহজ নেটওয়ার্ক হচ্ছে বাস টপোলজি। একটি সংযোগ লাইনের সাথে, এই একটা সংযোগ লাইনের সাথে কি কম্পিউটার গুলো কানেক্টেড থাকে, একটা কম্পিউটার এদিকে বামে ডানে উভয় দিকে কম্পিউটার গুলো আমরা কানেক্ট করতে পারি, ঠিক আছে। বা এগুলোকে বলে নোড বলা হয়, একটা কম্পিউটারকে কি বলা হয়, আবার নোড বলা হয়। এখন কিভাবে ডাটা আদান প্রদান করা হয়, কোনো কম্পিউটার যখন ডাটা পাঠায় এই বাসে ছেড়ে দেয়, যার কাজ প্রয়োজন সে কি করবে, ডাটাটা রিসিভ করবে, আর যার দরকার নেই এই ডাটা, এই যে টার্মিনেটর আছে না, দেখো টার্মিনেটর লেখা, টার্মিনেটর কি করবে, টার্মিনেট করে দেবে, সিগন্যালটা নিঃশেষ করে দেবে। কেবলমাত্র প্রাপক কম্পিউটারে ডাটাটা সংকেতটা গ্রহণ করবে, ঠিক আছে। সংযোগ লাইনের খরচ কম, অর্থাৎ কম তার লাগে এই ক্ষেত্রে, ঠিক আছে। বাস টপোলজিতে তার কম লাগবে, কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটার কাজ করতেও কোনো অসুবিধা হয় না, সহজে কোনো কম্পিউটার নেটওয়ার্ক থেকে আমরা বিচ্ছিন্ন করতে পারবো। এটা হচ্ছে বাস সম্প্রসারণের জন্য প্রয়োজনে রিপিটারও ব্যবহার করা হয়। রিপিটারের কাজ হচ্ছে রিপিট করা সিগন্যালটাকে, এই রিপিটার ব্যবহার করে আমরা বাস টপোলজিটাকে সম্প্রসারণ করতে পারি, ঠিক আছে। এই টপোলজিতে কোনো কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তাতে পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না। একটা কম্পিউটার যদি আমরা সরাই নেই বা একটা সংযুক্ত করি কোনো কার্যক্রমে ব্যাহত হবে না। এক্ষেত্রে কেবল হিসেবে কোয়েক্সিয়াল কেবল ব্যবহার করা হয়ে থাকে, যেটা দামে কম, ব্যবহৃত কানেক্টরের দামও কম হয়ে থাকে এবং সহজেই আমরা এই টপোলজিটা তৈরি করতে পারি। কিন্তু এটা অসুবিধা কি, ব্যাকবোনটা যদি নষ্ট হয়ে যায়, ব্যাকবোন কোনটা, প্রধান সংযোগ, এটা হচ্ছে ব্যাকবোন, ঠিক আছে। ব্যাকবোন নষ্ট হয়ে গেলে কি পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। 51% ব্যাকবোন নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যায়। 51 জন প্রেজেন্ট কিন্তু মেসেজ 60টা কেন? হ্যাঁ, ব্যাকবোন নষ্ট হয়ে গেলে কি পুরো নেটওয়ার্ক নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে প্রধান অসুবিধা। নেটওয়ার্ক বড় হলে বেশি ট্রাফিক সৃষ্টি হবে। মনে করে একই সময় যদি একাধিক কম্পিউটার ডাটা পাঠাতে চায় তাহলে এই নেটওয়ার্কে ট্রাফিক সৃষ্টি হবে। এই টপোলজি ডাটা ট্রান্সমিশনের জন্য কোনো সমন্বয়ের ব্যবস্থা নাই, যে কে আগে পাঠাবে পরে পাঠাবে, এর জন্য কোনো সমন্বয় নেই। এই টপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় বেশ জটিল, তার জন্য কম্পিউটার সংখ্যা বেশি বৃদ্ধি পেলে দক্ষতা হ্রাস পাবে। এটা হচ্ছে কি ট্রি টপোলজি, ট্রি আকারে দেখো, এটাকে বলা হয় কি রুট বলা হয়। এটা লেফট সাইড রাইট সাইড, এটা লেফট সাইড রাইট সাইড, ঠিক আছে। এটাকে বলা হয় কি ট্রি টপোলজি, ঠিক আছে। ব্রাঞ্চ আকারে থাকবে, কোনো সাইকেল নাই কিন্তু, ঠিক আছে, খোলামেলা ব্রাঞ্চ, এই জন্য বলছে ট্রি বলা হয়। ট্রি মানে কি পাতা থাকে না, এগুলোকে বলে এক্সটার্নাল লিভ, এটা হচ্ছে ইন্টারনাল লিভ। এটা হচ্ছে এক্সটার্নাল লিভ, বাইরের যেগুলোর কোনো লিভ নেই সেটাকে বলা হয়, কোনো নোড নাই বাইরের, যে নোডগুলোর কোনো আর কোনো নোড নেই সেটা হচ্ছে এক্সটার্নাল নোড বলা হয়। আর ভিতরের গুলোকে বলা হয় ইন্টারনাল নোড বলা হয়ে থাকে। ডাটা পাঠাইতে হলে কোনো কম্পিউটার কি করবে, তার প্যারেন্টকে, এটাকে বলে প্যারেন্ট, এটা হচ্ছে প্যারেন্ট, কার প্যারেন্ট, এর প্যারেন্ট হচ্ছে, এটা হচ্ছে এর ব্রাদার, মানে চাইল্ড, এর চাইল্ড, এটা লেফট সাইড এটা রাইট সাইড। আর এই দুটাকে বলা কি সিবলিং বা ব্রাদার, সিবলিং বা ব্রাদার বলা হয়ে থাকে, সিবলিং। এখন এ যদি একে ডাটা পাঠাইতেছে তাহলে কাকে, রুটের কাছে যাবে, তাই না, রুট দেখবে কার কাছে রয়েছে সে এর কাছে পাঠাবে, এ আবার এর কাছে পাঠাবে। এইভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা আদান প্রদান করা হয়ে থাকে। ক্লিয়ার? এটা